नमस्कार प्रिय दर्शक बंधुरा जीवन और दर्शन कथा यूट्यूब चैनेले आपनादेर सबाइके आबारो एकबार जानाई सुस्वागतम। बंधुरा आजकेर भिडियो भीषण ज्ञानवर्धक एवं अपार धन प्राप्तिर होते चलेछे। आजकेर भिडियोते आमरा बोलबो स्त्रीदेर एमन कोन अंग आछे जेटी आपनि निर्लज्ज हये टिपले बा चुषले आपनार जीवने हठात् अपार धन प्राप्ति होते पारे। आपनि हयतो एमनटा भाबछेन एटाও কি সম্ভব? বন্ধু, ধর্ম যদি মানেন, আপনি যদি শাস্ত্র মানেন, তাহলে হিন্দু পুরাণ শাস্ত্রের কিছু কথা আপনাকে মেনে চলতেই হবে। অর্থাৎ স্ত্রীদের কোন অঙ্গ দাবিয়ে বা চুষে ধনী হতে পারেন তা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। যে মানুষ এই অঙ্গটি চুষে তার ঘরে সর্বদা মা লক্ষ্মী বিরাজ করে, সাথে মা লক্ষ্মীর কৃপা সর্বদা তার উপর বজায় থাকে। তাহলে বন্ধুরা, তথ্যগুলো সঠিকভাবে জানতে অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই কমেন্টস বক্সে লিখুন হর হর মহাদেব, জয় বাবা ভোলানাথের জয়, জয় মাতা লক্ষ্মী দেবীর জয়। মা লক্ষ্মী সবার ঘরে সুখ শান্তি ও অপার ধন প্রাপ্তির জন্য আপনি সবাইকে আশীর্বাদ করুন। বন্ধুরা, আজকের যে কাহিনীটি আপনাদের শোনাতে চলেছি, এই কাহিনীটি খুবই জ্ঞানবর্ধক এবং পুরাণ শাস্ত্রে উল্লেখ আছে এমন কিছু আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, তাই অবশ্যই আপনারা সঙ্গে থাকুন। এক সময়ের কথা, এক গ্রামে শিবদাস নামে এক ব্যক্তি ছিল যে তার স্ত্রীর কারণে অনেক দুঃখী ছিল। তার স্ত্রী সব সময় কথায় কথায় তাকে খোঁটা দিত। তার স্ত্রী তাকে প্রায়ই বলতো, তোমার কাছে কি আছে? ঘরে খাবার জন্য অন্ন পর্যন্ত নেই। বন্ধুরা, কোনো বাড়িতে যদি লড়াই ঝগড়া লেগে থাকে তাহলে সেই গৃহে মা লক্ষ্মী ত্যাগ করেন, কারণ মা লক্ষ্মী শান্তি পছন্দ করেন। অশান্তি যেখানে সেখানে মা লক্ষ্মী থাকেন না। যেখানে শান্তি বিরাজ করে সেই ঘরে মা লক্ষ্মী কৃপা সবসময় বজায় থাকে। এক্ষেত্রে ঠিক তাই হয়েছিল। বন্ধুরা, তার ঘরে খুব দরিদ্রতা নেমে আসে। তার ঘরে একটি পয়সাও ছিল না। তার ঘরে খাবার জন্য অন্যের একটি দানা পর্যন্তও ছিল না। প্রতিদিন ঝগড়া করতে করতে তার ঘরে গরিবী নেমে আসে। একটি পয়সাও ছিল না তার ঘরে। একে তো বাড়িতে কিছু নেই, তার উপর তার বউয়ের খোঁটা। তার জীবনে নরক যন্ত্রণার সমান দুঃখ কষ্ট নেমে আসে। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। এইভাবে সে একদিন বাড়ি ছেড়ে বেরিয়ে জঙ্গলের নির্জন রাস্তায় একা হাঁটছে আর ভাবছে, এই জীবন যন্ত্রণা আর আমি সহ্য করতে পারছি না। হে প্রভু, হে দীননাথ, তুমি আমায় পথ দেখাও, তুমি বলে দাও এখন আমি কি করব। এইভাবে চলতে চলতে সে একজন তপস্যারত সাধুকে দেখতে পায়। সেই সাধু তখনও একটি গাছের নিচে বসে তপস্যা করছেন। তো শিবদাস নামের সেই ব্যক্তি সাধুর কাছে হাত জোড়ো করে বসে পড়লেন। যখন সেই সাধুর তপস্যা শেষ হলো, তখন সেই ব্যক্তি কাঁদতে থাকে। তার কান্না দেখে সাধু মহারাজ বললেন, হে পুত্র, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমাকে বলো। তখন শিবদাস সেই সাধু মহারাজকে বললেন, হে মহারাজ, আমার স্ত্রী রোজ আমাকে খোঁটা দেয়। আমি গরিব, সেই জন্য আমি যা কিছু করি না কেন ধনের প্রাপ্তি করতে পারছি না। এতদিন একটি ছোট্ট কারবার ছিল আমার। স্ত্রীর প্রতিদিন ক্লেশের জন্য বন্ধ হয়ে গিয়েছে। সে দিন রাত আমার সাথে ঝগড়া করে। এখন তো আমি একটি অন্যের দানার জন্য চিন্তিত হয়ে গিয়েছি। আমার ঘরে খাবার জন্য কিছুই নেই, এছাড়া পরার জন্য বস্ত্র পর্যন্তও নেই। কিন্তু এত কিছুর পরেও আমার স্ত্রীকে বোঝাই যে সে যেন আমার সাথে ঝগড়া না করে, আমাকে খোঁটা না দেয়, কিন্তু সে আমার কথা একদমই শোনে না,
একদমই মানে না। এই কারণে আমি অনেক বেশি চিন্তিত। এই কারণে আমি ঘর ছেড়ে বেরিয়ে এসেছি। এখন আপনি বলুন প্রভু, আমি কি করব? কি করলে আমার ধনপ্রাপ্তি হবে? আমার স্ত্রী আমাকে আর খোঁটা দেবে না, আমার সঙ্গে আমার স্ত্রী আর ঝগড়া করবে না। এই সব কথা শোনার পর সাধু মহারাজ বললেন, দুঃখ করো না পুত্র, কান্না থামাও। আমি তোমায় একটি উপায়ের কথা বলবো। এটা করলেই তোমার ধনের প্রাপ্তি হবে, তোমার জীবনেও সুখ ঐশ্বর্য আসবে। এখন মন দিয়ে শোনো, আমি তোমায় এটা বলতে চলেছি। আমি তোমাকে এমন একটি কাজ করার জন্য বলতে চলেছি। তোমাকে কেবলমাত্র স্ত্রীর এই অঙ্গ নির্লজ্জভাবে টিপতে বা চুষতে হবে। তাহলেই হঠাৎ করে তোমার ঘরে ধনের প্রাপ্তি হয়ে যাবে, তুমি দেখতে দেখতে ধনী হয়ে যাবে। সাধু মহারাজ আরও বললেন, যে পুরুষ স্ত্রীদের এই অঙ্গ টেপে বা চুষে তার ঘরে কখনোই ধনের কমতি থাকে না, আর না তার ঘরে লড়াই ঝগড়া হয়। সাথে যেই ব্যক্তি ব্যবসা করে তার ঘরে অপার ধনের বর্ষা হয়। সাধু বললেন, আমি তোমাকে স্ত্রীদের সেই অঙ্গের কথা বলতে চলেছি। একে অবশ্যই নিজের জীবনে প্রয়োগ করো। সেই ব্যক্তি অর্থাৎ শিবদাস বললেন, হে প্রভু, আমি মনোযোগ সহকারে শুনব, আপনি যত শীঘ্রই পারুন এটা বলুন। সাধু মহারাজ বললেন, পুত্র, আমি তোমাকে একটি কাহিনী বলতে চলেছি, মন দিয়ে শোনো। এক নগরে এক কৃষক ছিল, তার অনেক জমি ছিল। সেই জমিতে সে দিন রাত পরিশ্রম করত। তার বাড়িতে সেই কৃষক ও তার স্ত্রী থাকত। তাদের দুজনের মধ্যে অনেক প্রেম ছিল। তাদের ঘরে কোনো প্রকার লড়াই ঝগড়া বা ক্লেশ হতো না। এই কারণে তার ঘরে সদা মা লক্ষ্মীর বাস ছিল। আর তার জমিতে এত পরিমাণ ফসল হচ্ছিল যে সে দিন দিন অনেক ধনী হয়ে যাচ্ছিল। সেই চাষি আর স্ত্রীর মধ্যে অপার প্রেম ছিল। তাদের দুজনের মধ্যে এত প্রেম ছিল যে আশেপাশের মানুষ তাদেরকে দেখে হিংসা করত। ধীরে ধীরে তাদের গোটা গ্রামের মানুষ জানতে শুরু করে। এইভাবে একদিন এই কথা রাজার কানে পর্যন্তও পৌঁছে যায়। কৃষক ও তার স্ত্রীর কথা যখন রাজার কাছে পৌঁছয়, তখন রাজাও তাদের প্রেমের অনেক বেশি প্রশংসা করে। রাজাও তার রাজ্যের অনেকের কাছে বলেন যে আমাদের রাজ্যে এমন এক স্বামী স্ত্রী আছে যে তাদের দুজনের মধ্যে অনেক প্রেম। আমি আমার জীবনে কখনো এত প্রেম কোনো দম্পতির মধ্যে দেখিনি। এরপর ওই রাজা তার রাজ্যের সৈনিকদের বললেন ঢাক বাজিয়ে প্রচার করতে, যে আজকের রাতে সবার বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবে। এই সংবাদ রানীমা জানতে পারে এবং তিনি রাজাকে বলেন যে মহারাজ, আপনি সবার ঘরে প্রদীপ কেন জ্বালাতে বলেছেন? রানীর প্রশ্ন শুনে রাজা রানীকে বললেন, প্রদীপ হলো প্রেমের প্রতীক। যার ঘরে প্রদীপ জ্বলে তার ঘরে সর্বদা প্রেম বজায় থাকে। আর আমি চাই যে প্রেম সেই কৃষক ও তার স্ত্রীর মধ্যে আছে, সেই প্রেম এই রাজ্যের প্রতিটা স্বামী স্ত্রীর মধ্যে হোক। এই জন্য আমি প্রতিটা ঘরে প্রদীপ জ্বালাতে চাই। তো রাজার সৈনিক সারা গ্রামে ঢাক পেটায় এবং বলে সবার ঘরে যেন আজ রাতে ঘিয়ের প্রদীপ সারা রাত জ্বলে। রাজার কথা শুনে সমস্ত নগরবাসী তাদের নিজেদের ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালায়। কিন্তু যখনই অর্ধেক রাত হয়, সবার ঘরের প্রদীপ নিভে যায়। শুধুমাত্র কৃষকের ঘরের প্রদীপ সারা রাত জ্বলে, কখনো নিভল না। কারণ প্রদীপ প্রেমের প্রতীক। আর কৃষকের যে স্ত্রী ছিল, সে সদা তার ঘরে প্রদীপ জ্বালিয়ে রাখত, যাতে কৃষক ও তার স্ত্রীর মধ্যে প্রেম বজায় থাকে। সাথে ওই কৃষকের স্ত্রী সর্বদা সব সময় তার ইচ্ছা মতো চলত। মানে তার মনে যা আসতো সে তাই করত। সে কৃষকের কথা কখনো শুনে চলতো না।
কিন্তু ওই কৃষকের মনে এই জন্য কোনো অশান্তি ছিল না। সে বুঝতো যে যদি আমার স্ত্রীকে মানা করি বা শাসনে রাখি তাহলে ঘরে বিনা কারণে লড়াই ঝগড়া হবে। এই জন্য ওই কৃষকের স্ত্রীর মধ্যে এমন অনেক জিনিস ছিল যে কৃষক দেখার পরেও না দেখার মতো করে থাকত। আর কৃষক এই জন্য দেখত না যে যাতে তার স্বামী স্ত্রীর মধ্যে প্রেম আর ভালোবাসা বজায় থাকে। তো বন্ধুরা, ওই দিন রাত্রে যখন রাজা রানী তাদের বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন তখন রাজা ও রানী দেখতে পেলেন যে চারিদিকের অন্ধকার হয়ে গেছে, কিন্তু একমাত্র ওই কৃষকের বাড়িতে প্রদীপ জ্বলছিল। তখন রাজা রানীকে বললেন, দেখো রানী, ওই কৃষক ও তার স্ত্রীর মধ্যে কত ভালোবাসা। সবার ঘরের প্রদীপ নিভে গেছে, কিন্তু ওই কৃষকের ঘরের প্রদীপ এখনও জ্বলজ্বল করছে। এর মানে হলো ওই কৃষক ও কৃষকের স্ত্রীর মধ্যে অনেক বেশি প্রেম। তখন রানী রাজাকে বললেন, হে মহারাজ, কৃষক ও তার স্ত্রীর মধ্যে যে এত প্রেম তা এই জন্য সম্ভব কারণ কৃষকের স্ত্রী অনেক বেশি বুদ্ধিমান। তখন রানীর কথা শুনে রাজা বললেন, না মহারানী, তুমি ভুল বললে, আসলে কৃষক বেশি বুদ্ধিমান। তখন রানীমা বললেন, না মহারাজ, আপনি বুঝতে ভুল করছেন, এখানে কৃষকের স্ত্রী অনেক বেশি বুদ্ধিমান। রাজা বললেন, না, কৃষক বেশি বুদ্ধিমান। এইভাবে তর্ক করতে গিয়ে রাজা ও রানীর মধ্যে বিবাদ শুরু হয়। এই বিবাদ অনেক দূর পর্যন্ত গড়াতে থাকে। তখন রাজা রানীকে বলেন, দেখো মহারানী, আমাদের এই নিয়ে তর্ক করার কোনো প্রয়োজন নেই। এর থেকে বরং আমরা দুজন তাদের একটি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করি। পরীক্ষায় যে পাশ করবে সেই বেশি বুদ্ধিমান বলে মনে করব। রাজা ও রানী দুজনেই এই কথায় সম্মতি জানিয়ে দেয়। সাথে তাদের দুজনের পরীক্ষা নেওয়ার জন্য তৈরি হয়ে যায়। এরপর রাজা তার মহলে ফিরে যান আর এক সৈনিককে ডেকে পাঠান। ওই সৈনিককে রাজা বলেন যে তুমি কৃষকের ঘরে যাও আর তোমাকে যা কিছু বলছি তা তুমি ওই কৃষককে গিয়ে বলো। এই বলে মহারাজা সৈনিককে সব বুঝিয়ে বললেন। সৈনিক বলে, ঠিক আছে মহারাজ। মহারাজের কথা মতো সৈনিক কৃষকের কাছে যায়। আর যখন গিয়েছিল সেই সময় কৃষকের ঘরে তার স্ত্রী ছিল না। কৃষকের স্ত্রী তখন জমিতে গিয়েছিল, কারণ কৃষকের শরীর ভালো ছিল না। রাজার সৈনিক কৃষকের ঘরে যায় আর তাকে বলে, আমি রাজার সৈনিক, রাজার দরবার থেকে এসেছি, রাজা সাহেব আমাকে পাঠিয়েছেন। তখন ওই চাষি বলেন, বলুন, আমি আপনার জন্য কি সেবা করতে পারি? আপনি বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসি। তখন সৈনিক বলল, না, তোমাকে কিচ্ছু আনতে হবে না, আমি রাজার সৈনিক। তখন কৃষক সৈনিককে বলে, ঠিক আছে সৈনিক, আপনি আমাকে বলুন মহারাজ আমার জন্য কি সংবাদ পাঠিয়েছেন। সৈনিক তখন কৃষককে বলেন যে যদি তোমার স্ত্রীকে ছেড়ে দাও তাহলে মহারাজ তোমাকে অনেক হীরা জহরত দেবে, সাথে তোমার যা জায়গা জমি আছে তোমাকে তার 10 গুণ জায়গা জমিন দেবে, এছাড়াও রাজমহলের অর্ধেক অংশ তোমায় দেবে। সৈনিকের সমস্ত কথা কৃষক শুনলেন। শোনার পর কৃষক বলল, মহারাজ যদি আমাকে সমস্ত রাজ্যও দিয়ে দেন তাহলেও আমি আমার স্ত্রীকে ছেড়ে যাব না। যান, আপনি গিয়ে আপনার রাজামশাইকে বলুন এই কথা। সৈনিক ফিরে যায় আর রাজাকে গিয়ে সমস্ত কথা খুলে বলে। ওই সময় রানী পাশ থেকে সবই শুনছিলেন। শোনার পর রানীমা বললেন, মহারাজ, কৃষকের পরীক্ষা নিয়েছেন আপনি, কিন্তু কৃষকের স্ত্রীর পরীক্ষা তো আপনি নেননি, তাহলে কিভাবে বুঝবো যে কে বেশি বুদ্ধিমান? আপনি যখন কৃষকের পরীক্ষা নিয়েছেন তখন আমিও কৃষকের স্ত্রীর পরীক্ষা নিতে চাই। যখন দুইজনের পরীক্ষা নেওয়া হয়ে যাবে তখন বোঝা যাবে কে বেশি বুদ্ধিমান। এরপর রাজা অনুমতি দিলেন
এবং রাজা রানীকে বলেন, ঠিক আছে মহারানী, তুমি অবশ্যই কৃষকের স্ত্রীর পরীক্ষা নাও। এরপর রানীও সৈনিককে ডাকেন এবং বলেন, আমার কথা কৃষকের স্ত্রীকে গিয়ে বলবে, আর মনে রাখবে এই কথা তখনই বলবে যখন কৃষক থাকবে না। তখন সৈনিক রানীকে জিজ্ঞাসা করে, রানীমা, কি কথা জিজ্ঞাসা করতে হবে? রানী তখন সৈনিককে বুঝিয়ে বললেন সমস্ত কথা। এরপর সৈনিক কৃষকের বাড়িতে যায় এবং দরজার বাইরে গিয়ে আওয়াজ দেয়। তখন কৃষকের স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসে। কৃষকের স্ত্রী বললেন, বলুন কি হয়েছে, কেন আওয়াজ দিচ্ছেন? সৈনিক বলে, আমি রাজমহল থেকে এসেছি, আমাকে রানীমা পাঠিয়েছেন। কৃষকের স্ত্রী বললেন, বলুন কি জন্য এসেছেন, কেন আপনাকে রানীমা এখানে পাঠিয়েছেন? সৈনিক বললেন, রানীমা বলেছেন যদি তোমার স্বামীকে তুমি মেরে ফেলো তাহলে রানীমা তোমাকে অনেক হিরে জহরত দেবেন, সাথে তার রাজমহলের অর্ধেক অংশও তোমাকে দিয়ে দেবেন, এবং যতটা জমি তোমার আছে তার 10 গুণ জমিও তোমাকে দেওয়া হবে। বন্ধুরা, এই কথা শুনে কৃষকের স্ত্রী তৈরি হয়ে যায় আর বলে, ঠিক আছে, যদি রানীমা আমাকে এত কিছু দেয় তাহলে আমি আমার স্বামীকে অবশ্যই মেরে দেব। তখন সৈনিক জিজ্ঞাসা করে যে, রানীমা কিভাবে বুঝতে পারবেন যে তুমি তোমার স্বামীকে মেরে ফেলেছ? তখন কৃষকের স্ত্রী বলে, আমার ঘরে ওই যে প্রদীপ জ্বলছে, যখন আমি আমার স্বামীকে মেরে দেব তখন ওই প্রদীপ আমি নিভিয়ে দেব, আর তখনই আপনি বুঝতে পারবেন যে আমার স্বামীকে আমি মেরে ফেলেছি। তো সৈনিক কৃষকের স্ত্রীর কথা শুনে রাজমহলে ফিরে যায় আর রানীমাকে সমস্ত কিছু খুলে বলে। কৃষকের স্ত্রীর কথা শুনে রানী অনেক আশ্চর্য হয়ে যায়। রানীমা আর রাজার স্ত্রী জাতির প্রতি ঘৃণা তৈরি হয়। এরপর রাজা তার নগরের সমস্ত মানুষকে ডাকেন আর বলেন, আমি চাই না যে আমার আর আমার স্ত্রীর লড়াইয়ের জন্য একজন নিরপরাধ কৃষকের জীবন চলে যাক। তোমরা সকলে মিলে ওই চাষির বাড়ি যাও এবং চাষিকে সমস্ত কথা জানিয়ে দাও। ওই চাষির প্রাণ বাঁচাও, না হলে তাকে ওই চাষির স্ত্রী মেরে ফেলবে। তো এরপর সৈনিকরা কৃষকের ঘরে যায় আর ভাবে, কৃষকের স্ত্রী তো কৃষককে রাত্রে মারবে আর প্রদীপও তো রাত্রে নেভাবে, তার আগেই বরং আমি কৃষকের ঘরে চলে যাই আর কৃষককে বাঁচিয়ে দেই। কিন্তু বন্ধুরা, যখন ওই সৈনিক কৃষকের বাড়ি যায় এবং গিয়ে দেখে কৃষক আগে থেকেই সেখানে মরে পড়ে আছে। সৈনিক তখন কৃষকের স্ত্রীকে বলল, তোমার তো চাষিকে রাত্রে মারার জন্য কথা ছিল, কিন্তু এখনই কেন তুমি চাষিকে মেরে ফেললে? তখন ওই চাষির স্ত্রী বলে, চাষিকে তো আমি মারবই, রাত্রে তো শুধু আমি প্রদীপটা নেভাতাম, এই জন্য চাষিকে আমি দিনেই মেরে ফেলেছি। সমস্ত সৈনিক চাষির ঘর থেকে সেখান থেকে দৌড়ে রাজার কাছে ছুটে যায় এবং রাজা ও রানীমাকে সমস্ত কথা খুলে বলে। রাজা ও রানীমা সব শুনে ক্ষোভে ফেটে পড়ে। এরপর রাজা ও রানী ওই চাষির স্ত্রীকে বন্দি বানিয়ে আনার জন্য তাদের সৈনিককে আদেশ দেয়। সৈনিকরা কৃষকের স্ত্রীকে বন্দি বানিয়ে রাজামশাইয়ের কাছে নিয়ে আসে। রাজা ও রানীমা কৃষকের স্ত্রীকে জিজ্ঞাসা করেন, এমনটা কেন করেছ? তুমি তো খুব লোভী স্ত্রী, তুমি তোমার স্বামীর থেকে ধন দৌলতকে বেশি ভালোবাসো। তখন কৃষকের স্ত্রী উত্তর দেয়, আমি তো কৃষককে আগে থেকেই মেরে ফেলতাম, আমি তো কেবলমাত্র সুযোগের অপেক্ষায় ছিলাম, কারণ কৃষকের অভ্যাস অনেক খারাপ ছিল, সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত। তখন রাজা ও রানীমা অবাক হয়ে যান। রাজা বলেন, এমন কি কাজ করতো চাষি? তখন সেই চাষির স্ত্রী উত্তর দেয়, ওই চাষি সবসময় আমার নাকের উপরের অংশে আঙুল দিয়ে টিপত, এছাড়াও আরও একটি খারাপ কাজ করত, সে আমার কানের পেছনের অংশ সব সময় তার জিভ দিয়ে চাটত।
তখন রাজা বলেন, একটি কথা বলো তো, যখন তোমরা গরিব ছিলে তখন কি তোমার স্বামী এই কাজগুলো করত? কৃষকের স্ত্রী বলে, না মহারাজ, তখন এমন করতো না। এরপর মহারাজ বললেন, এবার আমি সব বুঝতে পেরেছি কৃষক কেন এমন কাজ করত। এতদূর বলার পর ওই সাধু মহারাজ শিবদাসকে বললেন, এখন আশা করি তুমি বুঝতে পেরেছ স্ত্রীদের কোন অঙ্গ টিপলে বা চষলে অচানক ধনপ্রাপ্তি হয়। তখন শিবদাস বলে, না মহারাজ, আমি এখনও বুঝতে পারিনি। সাধু বললেন, যদি তুমি এখনও বুঝতে না পারো তাহলে আমি তোমাকে বুঝাচ্ছি। ওই কৃষক তার স্ত্রীর সাথে প্রথমে এই কাজটি করত যে তার স্ত্রীর নাকের উপরের অংশকে তার আঙুল দিয়ে টিপত। কারণ যদি কারোর বাড়িতে ধনের অভাব থাকে, প্রত্যেকের উচিত তার স্ত্রীর নাকের উপরের অংশকে টেপা। শাস্ত্র অনুসারে স্ত্রীদের নাকের উপরের অংশকে অনেক শুভ বলে মানা হয়। এই কারণে যে এই কাজ করে সে সব সময় ধনবান মানুষ হন। দ্বিতীয় কাজটি হলো, যে পুরুষ তার স্ত্রীর কানের পেছনের অংশকে তার জিভ দিয়ে স্পর্শ করে তার কপাল খুলে যায় আর হঠাৎ ধনপ্রাপ্তি হয়। বন্ধুরা, শাস্ত্র অনুসারে স্ত্রীদের কানের পেছনের অংশে মাতা লক্ষ্মী বাস করেন। যখন আপনি এমনটা করে থাকেন তখন মাতা লক্ষ্মী আপনার উপরে প্রসন্ন হয়ে যান আর আপনার ঘরেও অপার ধনসম্পত্তির বর্ষা হয়। আপনারা তো জানেন যে স্ত্রীদের মাতা লক্ষ্মীর রূপ বলে মানা হয়। এই কারণে সংসারে যে মনুষ্য এই দুটি পবিত্র কাজ করে তার ঘর সর্বদাই ধন সম্পত্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে, যা এই কাহিনীতে কৃষক ও তার স্ত্রীর সাথে করত। কিন্তু বন্ধুরা, যখনই আপনি এই কাজটি করবেন তার আগে আপনার স্ত্রীকে সমস্ত কথা বুঝিয়ে বলে তবেই এই কাজটি করবেন। আর একটা বিষয় মনে রাখবেন, ওই কৃষক কিন্তু তার স্ত্রীর সঙ্গে কখনো ঝগড়া করত না। তার স্ত্রী সমস্ত কিছু মেনে নিত। তার কারণ সে জানতো যে বাড়িতে যদি কোনো অশান্তি ঝগড়া লড়াই লেগে থাকে তাহলে এই কাজটি করলে মা লক্ষ্মী কৃপালাভ পাবেন না। অর্থাৎ এই কাজটি করার সঙ্গে সঙ্গে আপনার পরিবারে যাতে ওই সময়ের জন্য ঝগড়া লড়াই না হয় সেই দিকেও আপনাকে নজর রাখতে হবে। আর আপনি যখন এই কাজটি সম্পন্ন করবেন তারপর অটোমেটিকই আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে। তখন আর লড়াই ঝগড়া হবে না এবং আপনার বাড়িতে অপার ধনসম্পত্তির প্রাপ্তি ঘটবে। বন্ধুরা, আজকের ভিডিওর যে বিষয়বস্তু যা কিছু আপনাদের তুলে ধরলাম তা কিন্তু শাস্ত্র মতে এবং এই পৌরাণিক কাহিনীর মাধ্যমে বোঝানো হয়েছে। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ওং নমঃ শিবায়। জয় মাতা লক্ষ্মী দেবীর জয়।